ইরান যুদ্ধের কারণে ৫ মার্চ পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ৫ দেশে ফ্লাইট স্থগিত। চালু থাকবে সৌদি আরবের রুট, সিদ্ধান্ত বিবি চকের। ২ কমিশনার সহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ, মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিলেন ইস্তফাপত্র। কোনো চাপে নয়, সরে যাওয়ার কারণ ব্যক্তিগত। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল, যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। গণভোটের অধ্যাদেশ ও জুলাই সনদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে ইসি, আইন সচিব সহ সংশ্লিষ্টদের। উন্নয়ন কাজের জন্য প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চাইলেন ঢাকার ২ সিটি প্রশাসক। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হলেই স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যুদ্ধাবস্থার কারণে ৫ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি দেশের ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চালু থাকবে সৌদি আরবের রুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত। এর আগে নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধি নিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। ধাপে ধাপে মধ্যপ্রাচ্যগামী ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালে ৭টি সহ এখনও পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। পদত্যাগ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এছাড়া দুদকের ২ কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদিও পদত্যাগ করেছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বলেন, কোনো চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর আব্দুল মোমেনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চেয়ারম্যানের পাশাপাশি দুদকের ২ কমিশনারও নিয়োগ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, খুব ভালো জার্নি ছিল, যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি। বাকি কাজ তো ফুরোবে না, বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। না, কোনো চাপের মুখে না, কোনো চাপের মুখে না। বগুড়ার পরিবর্তে ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে, ঢাকা থেকে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। শাকিল, আপনি তো সচিবালয়ে রয়েছেন, সেখানকার উদ্বোধন অনুষ্ঠানে কোথায় হবে আর এ বিষয়ে মন্ত্রী কি জানালেন, সব মিলিয়ে আমাদের জানাবেন। মারফি, উদ্বোধন অনুষ্ঠান হবে রাজধানীর বনানী থানার অধীনে করাইল বস্তিতে এবং সেখানেই মূলত তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি সেখানে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। এবং যেহেতু বগুড়ায় আগে ১০ মার্চ হওয়ার কথা ছিল বগুড়া সদর উপজেলা থেকে, সেটি হচ্ছে না, কারণ আপনি জানেন যে বগুড়াতে নির্বাচন হবে, উপনির্বাচন, যেটি তারেক রহমান ছেড়ে এসেছেন বগুড়া ৬ আসন, যেখানে বিএনপির উপনির্বাচন হবে আগামী মাসে। ফলে সেখানে আচরণবিধি লঙ্ঘন হওয়ার আশঙ্কা থাকায় সেখানে তিনি যাচ্ছেন না, ঢাকা থেকে করবেন। এবং করাইল বস্তিতে উদ্বোধন কার্যক্রম হলেও মূলত করাইল বস্তি, পাশের বাসানটেক বস্তি থেকে শুরু করে এই অঞ্চলের অর্থাৎ ঢাকা ১৭ আসনের যেসব নিম্নায়ের মানুষ যেখানে বসবাস করেন সব জায়গা থেকে ডাটা সংগ্রহ করা হচ্ছে। সেই তথ্য সংগ্রহ করার পর মূলত সেখানকার ৮ তারিখ সেই কতজন নিম্ন আয়ের মানুষকে বা কতজন মানুষকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেটি চূড়ান্ত হবে। তবে সরকারের সিদ্ধান্ত যত সম্ভব যতজন পাওয়া যায়, অর্থাৎ যেই ক্যাটাগরি করা হয়েছে নিম্ন মধ্যবিত্ত এবং সেই সঙ্গে হতদরিদ্র, দরিদ্র, এই ক্যাটাগরিতে যে কয়েকজন নারীকে পাওয়া যায়, যে কোনো ফ্যামিলি পাওয়া যায়, সেই প্রত্যেক ফ্যামিলিকে আসলে এই ফ্যামিলি কার্ডের আওতা আনা হতে পারে, আনতে চায় সরকার। এবং ২৫০০ টাকা করে মাসিকভাবে এই বরাদ্দ দেওয়া হবে। এবং সেই সঙ্গে একই সঙ্গে ১৪টি জেলার এরকম নির্ধারিত কয়েকটি ওয়ার্ডে এই যে পরীক্ষামূলকভাবে এই পাইলট প্রকল্প চলবে। এবং সরকার তরফ থেকে বলা হচ্ছে তারা চান এই ফ্যামিলি কার্ডের আওতায় তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেই সঙ্গে হতদরিদ্র পরিবার, দরিদ্র পরিবার সবাইকে এই আওতা আনার জন্য, যাতে মানুষ যেন পরিবারগুলো স্বাবলম্বী হন এবং যারা স্বাবলম্বী হবেন এরপর অন্যদেরকে সেই সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে ১০ তারিখ থেকে শুরু হবে নির্বাচন প্রতিশ্রুতির কাজ। এর বাইরে কৃষক কার্ড থেকে শুরু বাকিগুলো ঈদের পর কার্যক্রম শুরু হবে। মারফি। আরেফিন শাকিল, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর বাকি 9 দিন। তার আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ কেন বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, জুলাই সনদ সংসদে বেঁধে দিয়েছে, এটি যাচাই বাছাই করার এখতিয়ার আদালতে রয়েছে। রিটের বিপক্ষের আইনজীবীরা বলেন, জুলাই সনদ বেআইনি হলে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম এমনকি ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে পতিত আওয়ামী লীগ ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় প্রস্তুত হয় জুলাই জাতীয় সনদ। এই চার্টারে স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি আয়োজিত গণভোটের জয় হয় হ্যাঁ ভোটের। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশ বাতিল চেয়ে দুটি রিট হয় উচ্চ আদালতে। মঙ্গলবার রিট শুনানি শেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক ও অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের দাবি, সনদ বাস্তবায়ন হলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে না নতুন সরকার। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। ওনারা ভবিষ্যৎ সংসদকে হাত পা বেঁধে দিয়েছিল, এইটা করতেই হবে, তা আমরা সেই ভুলে করব না। রিটের বিপক্ষে শুনানিতে শিশির মনির বলেন, ছাত্র জনতার ম্যান্ডেট ও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই জুলাই সনদ তৈরি ও গণভোটের আয়োজন করা হয়েছে। যদি তা বাতিল হয়, অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রমের বৈধতা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠবে। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সবকিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। আগামী 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাতে দিল্লি থেকে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। 3 দিনের সফরে মূলত চীনের সাথে ঘনিষ্ঠতা কমিয়ে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর বার্তা দিতে পারেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ঢাকার কাছে অস্ত্র বিক্রির জন্য বহুল আলোচিত জিসোমিয়া ও আকসা নিয়েও কথা হতে পারে এই সফরে। পাশাপাশি চীনকে চাপে ফেলতে ঢাকা দিল্লির সম্পর্ক জোরদারের বার্তাও দিতে পারেন ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী কূটনৈতিক। পল কাপুর যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড নুর উত্তরসূরি। দিল্লি হয়ে আজ রাতে ঢাকায় আসছেন তিনি। 3 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে বৈঠক করবেন তিনি। পরিদর্শন করবেন জুলাই স্মৃতি জাদুঘর, যোগ দিবেন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ইফতারে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই কর্তা ব্যক্তির সফর কি বার্তা দিচ্ছে? নতুন সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে চাচ্ছে, এটা আবার হয়তো এটাও সিগনিফাই করে যে নতুন সরকারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের বেশ চাওয়া পাওয়ার বিষয়ও আছে। বাংলাদেশে নতুন সরকার, তাদের প্রায়োরিটিস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায়োরিটিস, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে নিজেকে পরিচিত করা, নিজেকে একটু এডুকেট করা, এটা একটা বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তায়ও স্পষ্ট ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশটির ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি। মূলত ওয়াশিংটনের সেই অগ্রাধিকার নিয়েই আলাপ হতে পারে পল কাপুরের সফরে। চায়না এবং আমেরিকার সম্পর্ক কিভাবে ব্যালেন্স করবে, এটা অত্যন্ত ঠান্ডা মাথায়, অত্যন্ত বিচক্ষণতার সাথে ঠিক করতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আর এখন ইগনোর করছে না কোনো পক্ষ, বিশেষ করে আমেরিকানরা। তারা যে দেশগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করে, তাদের সাথে ইন্টারঅ্যাকশন অন্য দেশগুলো কতটুকু করতে পারবে, এটা কিন্তু এখন অত্যন্ত একটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে। চীনকে তারা ঠেকাতে চায়, তো সেখানে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে কিভাবে রাখা যায়, এটা একটা তাদের প্রায়োরিটি হবে। আর রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, সেটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ কি করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে পারে, এটা নিয়ে আমার ধারণা একটু বিস্তারিত আলোচনা তারা করতে চাই। অনেকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে চায়,
এবং তার জন্য জেসমিয়া আকসা এগুলো নিয়ে অনেক দিন ধরে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেন দরবার হচ্ছে, কাজ হচ্ছে না। এবার আমার ধারণা তারা সেটা চাইবে। বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে ভারত এখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার, তাই চীনের প্রভাব কমাতে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার বার্তাও দিতে পারেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমার কৌশলগতভাবে মনে হয় তারা চেষ্টা করবে বাংলাদেশকে ভারতের যত কাছাকাছি রাখতে পারে, তাহলে চীনের কাছ থেকে বাংলাদেশকে দূরে রাখা সম্ভব হবে। একটা ক্লিন আওয়ামী লীগ, তাদেরকে রাজনীতি করতে দেওয়া, সেই বিষয়ে হয়তো দিল্লির আগ্রহ থাকতেই পারে এবং দিল্লির মাধ্যমে হয়তো যুক্তরাষ্ট্র তারাও কিছু আইডিয়া এই বিষয়ে নিজেরা ক্যারি করতে পারে। তারা হয়তো সেই কিছু মেসেজ বা রিকোয়েস্ট সেটা বাংলাদেশ সরকারকে দেওয়াটা খুব অস্বাভাবিক আমি মনে করব না। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মার্কিন এই নীতি নির্ধারক। কিভাবে তাদের সাথে কাজ করতে পারে সেই জায়গাটাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংসদে দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি নিষ্পৃত হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। দুপুরে সিলেট সিটি কর্পোরেশন পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে এই কথা বলেন তিনি। এ সময় তিনি সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজ নেন। জানা নির্বাচন না হলে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেবে সরকার। এছাড়াও আগামী 10 মার্চ 14টি এলাকায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড এবং 15 মার্চ থেকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান তিনি। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচনের সিদ্ধান্ত আমরা কেমনে যাব, যেটা দলীয় প্রতীকে হবে না সাধারণ প্রতীকে হবে, এটা আইন আকারে মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন যে সাধারণ প্রতীকে নির্বাচন হবে, এরপরেও আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্বাচনের দিকে যাব। আমরা চাই যে সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। ক্লিন ও গ্রিন ঢাকা করতে সিটি কর্পোরেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। নাগরিক সংকট সমাধানে 1 মাসের ক্র্যাশ প্রোগ্রামও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এ সময় উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের কোনো টাকা নেই, সেজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ চাওয়া হয়েছে। এছাড়া খাল খননের কাজ শুরু হয়েছে, দখলদারদের নোটিশ দিয়ে সরকারি জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি। আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তি ও গভীরতা পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন উভয়ই। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সহ যৌথ অগ্রাধিকার ভিত্তিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। স্বার্থ সংশ্লিষ্ট খাতে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন সারাহ কুক ও পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে সারাহ কুক আরও বলেন, বাংলাদেশের নতুন অধ্যায়ে দুই দেশ আগের মতোই ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। আজকের ফলপ্রসূ বৈঠকে যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারিত্বের শক্তি পুনর্ব্যক্ত হয়েছে। রাজনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও ইন্দো প্যাসিফিক সহযোগিতা সহ যৌথ অগ্রাধিকারগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি আমরা। আমি মনে করি দেশের নতুন অধ্যায়ে দুই দেশই ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী। জনগণ কেন্দ্রিক সম্পর্কে গুরুত্ব দিচ্ছে ভারত। জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারতের আগ্রহের কথা স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে সচিবালয়ে মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। বলেন, স্থানীয় সরকারের উন্নয়ন কিভাবে কাজ করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। To advance our people-centric cooperation in all domains
and that we will work with in a positive, constructive and forward-looking manner, which helps us in developing a cooperative framework based on mutual benefit and mutual interest. বিদেশ পাঠানোর নামে প্রতারণা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। চক্রটি এই পর্যন্ত প্রায় 30 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সকালে মিরপুর 1-এ র্যাব 4-এর সিও ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আমরা দিশেহারা এবং পথে নেমে গেছি। আমরা যে ঢাকা শহরে যে 10 টাকা ভাড়া দিয়ে খরচ করে যে আসবো, এই অবস্থা আমাদের নাই। সজিবুর রহমান, বাড়ি কুমিল্লার তিতাসে। উন্নত জীবনের স্বপ্নে যেতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া। ভিসার আশায় ট্রাভেল এজেন্সিতে দিয়েছেন 34 লাখ টাকা, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন রয়ে গেছে অধরা। তারা একবার অফিস করে মতিঝিলে টাকা নিয়ে পালিয়ে যায়, আরবার টাকা অফিস করে নিয়ে গুলশান ডি হয়েছে, ওইখান থেকে আবার টাকা নিয়ে পালিয়ে যায়, আবার করে নিয়ে মিরপুর অফিস, ওইখান তো টাকা নিয়ে পালিয়ে যায়। আমরা পরস্পর শুনলাম, ঘুরতে ঘুরতে শুনলাম যে 30 কোটি টাকা নিয়ে তারা পালিয়ে গেছে। আমাদের থেকে ফিঙ্গার নিছে, ফিঙ্গার নেওয়ার পরে তারা আমাদের থেকে 4 জনের 94 লক্ষ টাকা নিছে। নেওয়ার পর আমাদের আর ফ্লাইট দিতেছে না। তারপর আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবিসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সব কিছু বন্ধ, যোগাযোগ আমাদের সাথে বন্ধ করে দেয় আসামি। টিবিআই ট্রাভেল এজেন্সিতে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন এমন শতাধিক মানুষ। এই চক্রের 4 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। ব্রিফিংয়ে সিও জানান, চক্রটি অস্ট্রেলিয়ায় চাকরির ভুয়া অফার দেখিয়ে প্রতারণা করে আসছিল। জনপ্রতি নিত 20 লাখ টাকা। জাল ভিসাটি তারা কিভাবে সংগ্রহ করত? তারা বিকেএস গ্লোবাল নামে একটি চক্রর সাথে তাদের সম্পৃক্ততা ছিল। বেসিক্যালি বিকেএস গ্লোবালই তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত, যার মাধ্যমে তারা ক্লায়েন্টদেরকে আকর্ষণীয় অফারের মাধ্যমে যে অস্ট্রেলিয়াতে ফুড প্যাকেজিংয়ের চাকরি অথবা কৃষিকাজের চাকরি, এই ধরনের চাকরিতে মাসে 4 থেকে 5 লক্ষ টাকা বেতন পাবে। সো এইখানে যদি সে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে, বেসিক্যালি 5 মাসেই তার এই টাকাটা ফেরত আসবে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানায় র্যাব। আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় আমরা হ্যান্ডওভার করব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হলো বাস ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও রেলপথের সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। তবে অনলাইন ও কাউন্টারে মিলছে বাসের টিকিট। সকাল থেকেই রাজধানীর গাবতলী, কল্যাণপুর কাউন্টারগুলোতে অগ্রিম টিকিটের জন্য ভিড় করেন যাত্রীরা। 12 থেকে 19 মার্চের আগাম টিকিট বিক্রি হলেও যাত্রীদের চাহিদা বেশি 16, 17 ও 18 মার্চের টিকিটের। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে এখনও পর্যন্ত যাত্রীদের বড় কোনো ভোগান্তি নেই। বাড়তি ভাড়ার অভিযোগও পাওয়া যায়নি টিকিট হাতে পেয়ে। ঈদযাত্রা নিশ্চিত হওয়ায় সন্তুষ্টির কথা জানান অনেকে। ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু 19 মার্চ থেকে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।